টানা বর্ষণে ঢাকার বেশিরভাগ এলাকায় জলাবদ্ধতা, ৮ ঘন্টাতেও পানি না নামায় মানুষের ভোগান্তি, আরও বৃষ্টিপাতের পূর্বাভাস। টাকার বিনিময়ে ঢাকা উত্তরের ওয়ার্ড ও থানা আওয়ামী লীগের পদ বিক্রির অভিযোগ, আছে বিএনপি জামাত পরিবারের সদস্যরাও। এবং কোটা সংস্কারের দাবিতে সারা দেশে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত, শাহবাগ মোড় আটকে সমাবেশ, নতুন কর্মসূচির ঘোষণাকাল। আমন্ত্রণ সংবাদ রাতে দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি জেসিকা আবেদিন। ভোর রাত থেকে ঝুম বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতা এখনো কাটেনি। কোথাও কোথাও এখনো জমে আছে হাঁটু সমান পানি। সবচেয়ে নাজুক পরিস্থিতি পুরান ঢাকা, ধানমন্ডি, নিউ মার্কেট, মিরপুর, শান্তিনগর, আরামবাগ, মালিবাগ ও মৌচাক এলাকার রাস্তাঘাটের। বাসাবাড়ি, মার্কেট, বিপণী বিতানেও ঢুকেছে পানি। বেলা 11টার পর থেকে বৃষ্টিপাত কমে এলেও এখনো নামেনি পানি, ফলে ভোগান্তির শেষ নেই বাইরে বের হওয়া মানুষের। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভোর থেকে 6 ঘন্টায় ঢাকার 130 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা আরও বাড়তে পারে। আরও জানাচ্ছেন নাফিয়া ফিরজানা। আষাঢ়ের শেষ, তারপরও ভোর রাত থেকে ঝুম বৃষ্টির কবলে রাজধানী ঢাকা। কয়েক ঘন্টার টানা বর্ষণে তলিয়ে গেছে রাজধানীর পশ্চিম শেওড়াপাড়ার বর্ডার বাজার, দক্ষিণ মণিপুরের মোল্লাপাড়া সহ মিরপুরের বেশিরভাগ এলাকা। কোমর সমান পানিতে প্লাবিত শান্তিনগর, মালিবাগ, রেলগেট, মৌচাক ও মগবাজার। সরকারি ছুটির দিনেও যারা ঘর থেকে বের হয়েছেন, পড়তে হয়েছে বিপাকে। আমি মতিঝিল থেকে এই পর্যন্ত হাইটে আসছি, ওদিকে পানি প্রায় কোমর পানি। সকাল থেকে বৃষ্টির কারণে ভাই সারা রাস্তা জ্যাম পাইছি, যাত্রী পাই নাই, গাড়ির ইঞ্জিনে পানি উঠে গেছে। আমরাও ভুগতেছি, জনগণও ভুগতেছে, প্রচুর পানি, যা বলার বাইরে। যাত্রী কম, রাস্তাঘাটে অনেক পানি কান্দি। নগরীর আজিমপুর, পলাশী, পল্টন মোড়, পুরান ঢাকা, কাউরান বাজার, শাহজাহানপুর, পশ্চিম তেজতুরি বাজার, তেজকুনিপাড়া, ধানমন্ডি সহ রাজধানীর অনেক রাস্তাতেই কোথাও হাঁটু পানি, কোথাও কোমর সমান পানি। পথচারীদের দুর্ভোগের শেষ নেই। অনেক যানবাহন রাস্তায় আটকে রয়েছে, আপনার নষ্ট হয়ে গেছে, ইঞ্জিন নষ্ট হয়ে গেছে, বাস, ট্রাক, প্রাইভেট কার, অনেক রিক্সা, সব গাড়ি নষ্ট হয়েছে। মোটামুটি দোকানের অবস্থা খুব কাহিল দেখা যাইতেছে। পানি কারণে ভাই দোকানই করতে পারতেছি না, খুলতে পারতেছি না, তাই বন্ধ। বিভিন্ন কাজ কাম এটা ওটা বাইরে আনার জন্য মানুষের যাদের বাইর হইতে হয়, তাদের তো ভোগান্তিটা অবশ্যই ভোগ করা লাগে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার ভোর থেকে 6 ঘন্টায় ঢাকায় 130 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আর 24 ঘন্টায় সারা দেশে বৃষ্টিপাত রেকর্ড হয়েছে 309 মিলিমিটার। শনিবার থেকে কমতে পারে বৃষ্টিপাত। এই যে বৃষ্টিপাতের প্রবণতা, এটা হচ্ছে যে আগামীকাল সকাল পর্যন্ত, মানে আজকে সারাদিনে ধারাটা অব্যাহত থাকবে, অথবা অঞ্চলভেদে বৃষ্টিপাতের পরিমাণটা কম বেশি হতে পারে। তবে আগামীকাল থেকে পরবর্তী সময়ে বৃষ্টিপাতের পরিমাণটা তুলনামূলকভাবে কমে আসবে, এবং কমে আসলেও দেশের উত্তরাঞ্চলে, বিশেষ করে রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের বৃষ্টিপাতের যে প্রবণতাটা, এটা অব্যাহত থাকবে। সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি এলাকাগুলোতে পাহাড় ধসের সতর্ক বার্তা দেয়া হয়েছে। পাহাড়ের নিচে ও আশপাশে বসবাসকারীদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার জন্য বলা হয়েছে। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। টানা বর্ষণে এখনো তলিয়ে আছে রাজধানীর বিভিন্ন এলাকা। পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কায়েস রাহাত। আর রাহাত, পথঘাটের অবস্থা এখন কি দেখছেন? পানি নেমেছে কিনা, আর সার্বিক চিত্র আমাদের জানাবেন। জি জেসিকা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি রাজধানীর ফকিরাপুল এলাকায়। ফকিরাপুল চৌরাস্তা থেকে আমরা যেটি দেখতে পেয়েছি যে সব জায়গার মতো এখানেও কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আপনারা ইতিমধ্যে আমার পেছনে যে অংশটি রয়েছে সেখানে দেখতে পাচ্ছেন যে এখানে রাজধানীর অন্যতম একটি ব্যস্ততম সড়ক হওয়া সত্ত্বেও কিন্তু এখানে জলাবদ্ধতার কোনো অংশে কমতি হয়নি, এবং এটার সাথে জড়িত যে রাস্তাগুলো রয়েছে বা এই চৌরাস্তা দিয়ে যে রাস্তাগুলোতে আসলে যাওয়া যায়, যে জায়গাগুলোতে যাওয়া যায়, সেই সবগুলো জায়গাতে মোটামুটি আমরা জলাবদ্ধতা দেখে এসেছি। এর আগে যখন আমরা রাজারবাগের এরিয়াটিতে ছিলাম তখন আমরা সেখানে দেখেছি যে সেখানে প্রচুর জলাবদ্ধতা। একই সাথে রাজারবাগ থেকে কমলাপুর হওয়ার যে রাস্তা, অথবা রাজারবাগ থেকে এখানে ফকিরাপুল চৌরাস্তায় আসার যে মূল রাস্তাটি, পুরো রাস্তাটি কিন্তু হাঁটু পানিতে ভরে গিয়েছে। কোথাও কোথাও দেখা যাচ্ছে যে এখানে রাস্তার ভেতরে হয়তোবা একটু উঁচু জায়গা যেখানে সেখানে কিছুটা পানি কম, আবার যেখানে দেখা যাচ্ছে যে একটু বেশি গভীর রয়েছে, রাস্তাটি একটু নিচু রয়েছে, সেখানে কোথাও কোমর পানি পর্যন্ত আমরা দেখতে পেয়েছি। এবং অন্যদিকে এখানে আমরা জনদুর্ভোগের একটি মারাত্মক চিত্র কিন্তু চোখে দেখতে পেয়েছি, যে
যারা মূলত হচ্ছে যে ঘর ফেরতা মানুষ, যদিও আজকে ছুটির দিন তারপরেও যারা বিভিন্ন কাজে বাইরে গিয়েছিলেন তারা যখন ঘরে ফিরতে চাইছেন বা কোথাও যেতে চাইছেন তখন তাদের একমাত্র অবলম্বন হয়ে দাঁড়িয়েছে রিক্সা। কিন্তু রিক্সা, এবং এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে রিক্সাওয়ালারা অনেক বেশি দর চাইছেন এবং তাদের অভিযোগ হচ্ছে তারা পরিমাণ মতো বা যথেষ্ট পরিমাণ যাত্রী পাচ্ছেন না। এবং অন্যান্য দিকে আমরা দেখতে পাচ্ছি যে সিএনজির মতো যে যানবাহনগুলো রয়েছে এগুলোর ইঞ্জিন বিকল হয়ে যাচ্ছে এদের এই ইঞ্জিনগুলোতে পানি ঢুকে যাওয়ার কারণে। এবং অন্যান্য ক্ষেত্রে যারা পথচারী রয়েছেন তাদের সবচেয়ে বড় যে সমস্যাটি হচ্ছে, একে তো এই পানিটি খুবই দূষিত এবং নোংরা এবং দুর্গন্ধযুক্ত। তো এই দুর্গন্ধময় পানিটি পার হয়ে তাদেরকে তাদের গন্তব্যস্থলে যেতে হচ্ছে, তাদের দৈনন্দিন কাজে বের হতে হচ্ছে। এবং অন্যদিকে অনেক জায়গায় আমরা দেখেছি যে অরক্ষিতভাবে ম্যানহোলগুলো খোলা রয়েছে, ওইগুলোর ঢাকনা নেই। তো সেগুলোতে পড়ে গিয়ে অনেকেরই অনেক সময় দুর্ঘটনা ঘটতে পারে বা ঘটছেও। অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে অনেক সময় রিক্সা উল্টে যাচ্ছে কোনো একটি খানাখন্দে পড়ে। এবং রাস্তার মাঝে যে খানাখন্দগুলো রয়েছে, যেহেতু এখন একটি ঘোলাটে পানি এর উপর দিয়ে রয়েছে এবং রাত নেমে আসার কারণে যেহেতু ওই খানাখন্দগুলোকে ভালো করে দেখা যাচ্ছে না, তো অনেকটাই অসাবধানতা বশত সেই খানাখন্দগুলো পড়ে গিয়ে মানুষের দুর্ঘটনা হচ্ছে। সাধারণ জনজীবন এই ক্ষেত্রে বিপর্যস্ত হয়ে পড়ছে। এবং উল্লেখ্য যে বিষয়টি সেটি হচ্ছে যে বৃষ্টি থেমে গিয়েছে মোটামুটি, আমরা যেরকম জানি যে 12টা বা 1টার দিক থেকে, কিন্তু বৃষ্টি থেমে যাওয়ার 8 ঘন্টা পরেও এখনো কিন্তু আমরা পানি নেমে যাওয়ার যে সম্ভাবনা বা লক্ষণটি সেটি দেখতে পাচ্ছি না। এবং অন্যান্য দিকে সাধারণ জনগণের মাঝে যেটি বলছে যে রাস্তার পাশে যে সড়কের পাশে যে ড্রেনেজগুলো রয়েছিল সেগুলো ব্লক হয়ে গিয়েছে। সেই ব্লকেজের কারণে পয় নিষ্কাশন ঠিকঠাক না হওয়ার কারণেই কিন্তু এই যে পানির যে জলাবদ্ধতা সেটি দেখতে পেয়েছি। এই ছিল ফকিরাপুলের চৌরাস্তা থেকে জলাবদ্ধতা নিয়ে আমার কাছে সর্বশেষ। রাহাত, আপনাকে ধন্যবাদ। দর্শক, বৃষ্টিপাতের কারণে সৃষ্ট জলাবদ্ধতার খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী কায়েস রাহাত। টাকার বিনিময়ে পদ বিক্রি এখন অনেকটাই ওপেন সিক্রেট মহানগর উত্তর আওয়ামী লীগে। প্রস্তাবিত ওয়ার্ড ও থানা কমিটি নিয়ে নেতাকর্মী সরাসরি দোষ চাপালেন মহানগর সভাপতির ওপর। টাকার বিনিময়ে পদ বিক্রির অভিযোগ করেন তারা। কিছু ত্রুটি স্বীকার করে উত্তরের সভাপতি বজলুর রহমান জানান, এখান সংযোজন বিয়োজনের সুযোগ আছে। তৌফিক মাহমুদ মুন্না রিপোর্ট। 2019 সালের 30 নভেম্বর সম্মেলনে দায়িত্ব পাওয়া ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ এখন পর্যন্ত থানা ওয়ার্ড কমিটি করতে পারেনি। 3 বছর মেয়াদী মহানগর কমিটির মেয়াদ শেষ হয়েছে 2022 সালে। মেয়াদোত্তীর্ণ কমিটি ঈদের আগে থানা ওয়ার্ড কমিটি জমা দিয়েছে, তবে এখনো মেলেনি অনুমোদনের। তবে প্রস্তাবিত ওয়ার্ড থানা কমিটি নিয়ে বিতর্কের শেষ নেই। বিএনপি জামাত পরিবার সদস্য মোহাম্মদ হোসেন খোকনকে আনা হয়েছে ওয়ার্ড নেতৃত্বে, আর খোদ বিএনপির থানা কমিটির সাবেক সভাপতি করা হয়েছে ভাটারা থানা আওয়ামী লীগ সভাপতি হিসাবে। বিতর্কিত কাউন্সিলরও আছেন নিজ নিজ ওয়ার্ডের সভাপতি পদে। কমিটিতে থাকা অনেকেই বিএনপি জামাত পরিবারের সদস্য। 21 আগস্ট গ্রেনেড হামলার আসামির আত্মীয়, যিনি জমি দখল সহ মামলার আসামি, তাকে দেওয়া হচ্ছে 49 নম্বর ওয়ার্ডের শীর্ষ পদ। বিএনপির রাজনীতি করেও পদ পেতে যাচ্ছে 48 নম্বর ওয়ার্ড কমিটিতে। খোদ মহানগর সভাপতি ভাতিজাও পাচ্ছেন শীর্ষ পদ। ডিএমপি তালিকাভুক্ত কিশোর গ্যাংয়ের পৃষ্ঠপোষক নাজিব আমজাদকে আদালত থানার সাধারণ সম্পাদক পদে প্রস্তাব করা হয়েছে। নজিরবিহীন কমিটি বাণিজ্য নিয়ে ক্ষুব্ধ তৃণমূলের নেতারা। সরাসরি হস্তক্ষেপ চাইলেন দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার। বজলুর মতন মানুষ 21-এ গ্রেনেড হামলার আহত, এই লোক টাকার পিছনে ঘুরবে। রানা আজিজুল হক রানা এবং সাত্তার, গ্রিল মিস্ত্রি সাত্তার, শ্যামলী আইডিয়ালের মালিক, এই যে দুইটা মানুষের কাছে আমাদের সভাপতি শেখ বজলুর রহমান জিম্মি হয়ে গেল। টাকা কিভাবে খাইতে হয়, টাকা কিভাবে নিতে হয়, এই বিষয়গুলা তারা মুখস্থ করে ফেলল। বজলু ভাই কমিটি বাণিজ্য করতে আছে, এটা আগের থেকে আমরাও জানি, সবাই জানে, দেশের প্রতি সবাই জানে, শেখ হাসিনাও জানে, নেত্রী জানে, কমিটি বাণিজ্য হইতে আছে। এখন আমরা কি করবো? এখন তো দেখতেছি আওয়ামী লীগ করে আমাদের জন্য কষ্টকর। খিলখা থানা, উত্তরা পূর্ব পশ্চিম সব থানাতেই আমরা দেখতে পাচ্ছি যে আসলে কমিটি বাণিজ্য হচ্ছে। নগরের সিনিয়র নেতৃবৃন্দ আছে, ওনারা যদি টাকা খেয়ে ভাটারা থানা ইসরাফিল সাহেবকে সভাপতি করে ফেলে, তাহলে তো আমরা এটা মেনে নেব না। কমিটি গঠনে কিছুটা দোষ ত্রুটি স্বীকার করলেন মহানগর সভাপতি। জানান, কেন্দ্র চাইলে এতে পরিবর্তন পরিমার্জন করতে পারে। হয়তো আমরা করতে যে ভুল ত্রুটি যে আমাদের হয় না তা না, আমরা আমাদের পার্টি সেক্রেটারিকেও বলছি, সেক্রেটারি ওপেন মিটিংয়েই বলছেন যে এই কমিটি ঘোষণা হওয়ার পরে আপনারা
চিৎকার চেঁচামেচি করার দরকার নাই। আপনারা লিখিতভাবে যার যার মনের কথা আছে বা কোনো এভিডেন্স সহ আপনারা আমার কাছে জমা দেবেন, আমার দপ্তরে জমা দেবেন। আমরাও বলছি যে তারা সংযোজন বিয়োজন করার ক্ষমতা রাখেন। নবীন প্রবীণ ত্যাগীদের নিয়ে অর্ডার থানা কমিটি করার দাবিও করেন উত্তরের সভাপতি। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। এ নিয়ে আলোচনায় এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত আছেন সহকর্মী তৌফিক মাহমুদ মুন্না। মুন্না, আপনাকে স্বাগত দেশ টিভি স্টুডিওতে। মুন্না, ঢাকা দক্ষিণের পর উত্তর আওয়ামী লীগের থানা ওয়ার্ড কমিটি গঠনে অনিয়মের অভিযোগ পাওয়া গেল, তো কি কি অনিয়ম পাওয়া গেছে? জেসিকা, আপনি জানেন যে আপনার শুরুতে ধন্যবাদ। ঢাকা উত্তর দক্ষিণ কিন্তু আসলেই দীর্ঘদিন ধরে 19 সালে 30 নভেম্বর কিন্তু কমিটি গঠন হয়, সেখানে 22 সালে কিন্তু এই উত্তর দক্ষিণের 3 বছর মেয়াদ শেষ, অর্থাৎ 2 বছর বেশি তারা কিন্তু এখন এই কমিটি চলছে, মেয়াদ উত্তীর্ণ কমিটি। এবং তারা দীর্ঘদিন হলেও বারবার বলা হচ্ছে দল কেন্দ্র থেকে যে ওয়ার্ড কমিটি থানা কমিটি কোথাও না কোথাও একটা সমস্যা রয়েছে তাদের। দক্ষিণের পরে যেটা উত্তর বললেন, উত্তরে আসলে যদি আপনাকে আমি বলি, উত্তরেও যে ওয়ার্ড থানা কমিটি সেখানেও বিস্তর অভিযোগ। এবং তারা ঈদের আগে কমিটি জমা দিয়েছেন, উত্তর এবং দক্ষিণে জমা দিয়েছেন। এখানে কোটি কোটি টাকার বাণিজ্য, মানে আসলে টাকা পয়সা যেটাকে বলা হয় যে আগে ছিল একটা সময় লাখ টাকা বা 4 লাখ 5 লাখ, এখানে একটা পদের 1 কোটি টাকা বাণিজ্য, কোনো পদের ফ্ল্যাট বিক্রি, মানে বাণিজ্যের কোনো শেষ নেই। যারা এগুলো কিন্তু আওয়ামী লীগের যারা উত্তর আওয়ামী লীগের যারা নেতারা আছেন তারা কিন্তু বলছেন, অনেকে বলতে চান না ভয়তে, কারণ তারা এখন রাজনীতি করতে চান, তারা আসলে ক্যামেরার মুখোমুখি হতে চান না। আমাদের সাথে কথা বলছেন, অনেকে ক্যামেরার সামনে কথা বলছেন, কিন্তু অনেকে আবার ক্যামেরার সামনে আসতে চাননি। মানে এখানে যদি আমি আসলে অভিযোগটা বলি আপনাকে, এটা বিস্তর অভিযোগ। যদি আপনাকে বলা হয়, আমি একটু বলি আপনাকে, ভাটার থানার যিনি বিএনপির সহসভাপতি ছিলেন তাকে এবার আওয়ামী লীগের সভাপতি হিসেবে প্রস্তাব করা হয়েছে, বিএনপি থেকে আওয়ামী লীগ। এক্ষেত্রে কিন্তু একটি বিপুল অঙ্কের টাকা লেনদেন হয়েছে। পাশাপাশি 48 নম্বর ওয়ার্ড, সেখানে একজন সভাপতি করা হয়েছে প্রস্তাবিত, তার নাম শফিকুল ইসলাম শামীম, সে বিএনপি রাজনীতি করতো। গাড়ি ভাঙচুর, পুলিশের হামলা সহ সরকার বিরুদ্ধে অনেক মামলা রয়েছে, তাকে আনা হয়েছে। 21 আগস্ট গ্রেনেড হামলার আসামি পুলিশের সাবেক উপকমিশনার ওবায়দুর রহমান খানের বোন জামাই, তাকে আনা হয়েছে সভাপতি পদে। শুধুমাত্র এই অল্প কিছু না, আমি যদি আরো বলি 50 নম্বর ওয়ার্ড, 54 নম্বর ওয়ার্ড, যদিও এর আগে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিভিন্ন সভায় সম্মেলনে বলেছেন যে ওয়ার্ড কাউন্সিলররা কিন্তু কোনো পদে সভাপতি সেক্রেটারি হতে পারবেন না। উত্তরে যদি দেখি, উত্তরে অনেক কাউন্সিলর তারা কিন্তু ওয়ার্ডের সভাপতি পদে প্রস্তাবিত করা হয়েছে। একটি বিষয় আপনাকে বলে রাখতে চাই, আদাবাদ থানা আওয়ামী লীগের যে সাধারণ সম্পাদক পদ যাকে প্রস্তাব করা হয়েছে, তিনি ওখানকার স্থানীয় ভূমিদস্যু হিসেবে পরিচিত। এবং ডিএমপি যে কিশোর গ্যাং একটা আপনার তালিকা করেছিল, সেখানে তার নাম রয়েছে নাজিব আমজাদ, তাকেও কিন্তু সাধারণ সম্পাদক হিসেবে প্রস্তাব করা হয়েছে। যেহেতু একজন রিয়েল এস্টেট মালিক, এবং তিনি কিন্তু প্রকাশ্যেই বলেছেন যে তার আদাবর বা মামতপুর এলাকাতে যে আমি ব্যবসার জন্য রাজনীতি করি, তার মতো ব্যক্তিকে কিন্তু, এটা কিন্তু অভিযোগ কিন্তু আমার না, ওই সব স্থানীয় যারা নেতাকর্মী রয়েছেন তাকে কিন্তু থানা সম্পাদক হিসেবে কিন্তু আসলে প্রস্তাব করা হয়েছে। আসলে এইগুলো মানে অভিযোগ যদি আমি আপনাকে বলতে চাই জেসিকা, সেটা কিন্তু আসলে অনেক বিস্তর অভিযোগ। এবং এত অভিযোগ আমরা দেখেছি এই নিউজে কাজ করতে যে অতীতে কিন্তু আসলে আমরা এমন কোনো এত অভিযোগ আমরা দেখি নাই। এবং এইবার দক্ষিণবার উত্তরেও দেখলাম যে ব্যাপক অভিযোগ, এবং এখানে টাকা পয়সা লেনদেন, ফ্ল্যাট নেওয়া, সুযোগ সুবিধা নেওয়া। আমি যদি আপনাকে বলি, কাফরুল থানার যিনি সাধারণ সম্পাদক হচ্ছেন ইঞ্জিনিয়ার আবুল কাশেম, তিনি দীর্ঘদিন ধরে কিন্তু কোনো রাজনীতির সক্রিয় নাই, তাকে কিন্তু কেউ দেখেনি। আমি আপনাকে কোট করে বলছি, ইঞ্জিনিয়ার কাশেম, তাকে কিন্তু সভাপতি পদে এবার পদোন্নতি দেওয়া হচ্ছে। এর পিছনে নিশ্চয়ই কোনো কাহিনী রয়েছে, এবং সেটাই হচ্ছে অর্থ লেনদেন, সুযোগ সুবিধা দেওয়া। বিএনপির লোকজনকে আনা হচ্ছে, বিতর্কিত কাউন্সিলর যারা ক্যাসিনোর সময় মোহাম্মদ প্রদেশের কাউন্সিলর অ্যারেস্ট হয়েছিলেন, যাদের নামে অভিযোগ উঠেছিল, তাদেরকেও কিন্তু আনা হচ্ছে সভাপতি পদে। অর্থাৎ জেসিকা, এটা কিন্তু আসলে অভিযোগ অনেক বেশি। মুন্না, এই যে অনিয়ম, তো জড়িতদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা বা হবে কিনা, কি বলছেন? এখন আপনি যেটা বলছিলেন জড়িতদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা, আসলে কমিটি তারা জমা দিয়েছেন ঈদের কিছুদিন পূর্বে, এবং এই কমিটি আসলে এখনো পর্যন্ত অনুমোদন পায়নি। সেক্ষেত্রে কমিটি কিন্তু এখন জমা রয়েছে সাধারণ সম্পাদক দপ্তরে বাংলাদেশ আওয়ামী লীগ ওবায়দুল কাদের কাছে। উত্তর আওয়ামী লীগ সভাপতি বলছেন যে কমিটি তার 2-1টা ভুল হতে পারে, যারা মানুষ ভুল করতে পারে, কিন্তু এই কমিটি আসলে আবারও চেক রিচেক, গোয়েন্দা সংস্থা রয়েছে, আওয়ামী লীগ পার্টি রয়েছে, তারা কিন্তু চেক করবেন। এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক যিনি ঢাকা বিভাগের দায়িত্বে রয়েছেন মির্জা আজম, তিনি কিন্তু স্পষ্ট বলেছেন ভূমিদস্যু, মাদক ব্যবসায়ী, বিতর্কিত ব্যক্তি যাদের কারণে ভোট নষ্ট হবে, তারা কিন্তু কমিটিতে আসবেন না। অর্থাৎ
এটা আসলে বারবার বলা হলেও আমরা বাস্তবে দেখি অনেক সময় কিন্তু বিতর্কিত চলে আসে, কারণ তাদের কিন্তু টাকা পয়সা ইনভেস্ট করা হয় থাকে এখানে। কিছু লোক সুযোগ পায় যারা উত্তর আওয়ামী লীগ রয়েছেন, তারা চেষ্টা করেন তাদেরকে রাখার জন্য। আদতে এটা কতখানি আপনার আসলে যে চেক হবে বা কতটা ইনভেস্টমেন্ট হবে সেটা কিন্তু এখন বলা যাচ্ছে না। তবে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতারা বলছেন তারা কিন্তু ছাড় দিবেন না, বিতর্কিত কোনো লোককে আনতে দিবেন না। যদিও আমি আপনাকে বলেছি অনেকগুলো কিন্তু রয়েছে বিতর্কিত লোকজন, কতজনকে আসলে বাদ দেওয়া সম্ভব। মুন্না, আপনাকে ধন্যবাদ দেশ টিভি স্টুডিওতে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। বাংলা ব্লকেটের পর আসছে নতুন কর্মসূচি। শনিবার সন্ধ্যা ৬টায় পরবর্তী কর্মসূচির ঘোষণা দেবে কোটা সংস্কার আন্দোলনকারীরা। এর আগে শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ অবরোধ করে শিক্ষার্থীরা। ঘণ্টাব্যাপী অবস্থানের পর রাজু ভাস্কর্যের সামনে এসে মিছিল শেষ হয়। বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুল মোহনা। আমার ভাইয়ের রক্ত পুলিশ দিয়ে আন্দোলন। বৃহস্পতিবার সারা দেশের বিভিন্ন স্থানে ব্লকেট কর্মসূচিতে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষে আহত হয় অন্তত ৩০ জন শিক্ষার্থী। এর প্রতিবাদে কোটা বৈষম্য নিরসনে এক দফা দাবিসহ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণের পর শাহবাগ অবরোধ করেন কোটা সংস্কার আন্দোলনকারীরা। আন্দোলনকারীদের উপর হামলাকে নেক্কারজনক ঘটনা বলে জানান শিক্ষার্থীরা। ১ ঘণ্টা ব্যাপী শাহবাগে অবস্থানের পর রাজু ভাস্কর্যের সামনে এসে শেষ হয় মিছিল। এবং আশা করি সরকার খুব দ্রুত আমাদের দাবিতে সাড়া দিয়ে আমাদের সাথে কথা বলবে। তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান, আমরা সকলকে একসাথে নিয়ে মাঠে নাম। আমাদের ভাইদের উপর, বোনদের উপর পুলিশের যে হামলা হয়েছে, সেই হামলার প্রতিবাদে আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সেন্ট্রাল লাইব্রেরির সামনে থেকে আজকে শাহবাগে সমবেত হয়েছি। তাদের জবাব দিতে হবে, এই হামলার কারণ বলতে হবে এবং এই হামলার দায় প্রশাসককে নিতে হবে। এবার বাংলা ব্লকেটের মতো অভিনব কর্মসূচি আনার পরিকল্পনা চলছে বলে জানান সমন্বয়কারীরা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কারীদের সঙ্গে আমরাও সমন্বয় করব এবং তারপর আমরা নতুন একটি অভিনব কায়দায় কিভাবে আমরা আমাদের কর্মসূচিকে এগিয়ে নেব, সেজন্য আমরা সকলের সাথে সমন্বয় করব। শনিবার সন্ধ্যা ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে কোটা সংস্কার আন্দোলনকারীরা। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। শুক্রবারও সারা দেশের বিভিন্ন সড়ক ও রেলপথ অবরোধ করে কোটা সংস্কার আন্দোলনকারীরা। সড়কে মহাসড়কে বিক্ষোভ মিছিলে ঢল নামে শিক্ষার্থীদের। বিকেলে রাজশাহীতে রেললাইন অবরোধ করে কোটা বিরোধীরা। সহকর্মীদের তথ্যচিত্রে শুভশ্রী রায়ের ডেস্ক রিপোর্ট। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী শুক্রবারও সড়ক মহাসড়কে জড় হতে থাকেন শিক্ষার্থীরা। স্লোগানে স্লোগানে দাবি কোটা বাতিলের। এদিন বিকেলে কোটা সংস্কার ও আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টেশন বাজারের রেল লাইন অবরোধ করে শিক্ষার্থীরা। বিকেলে বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্টেশন বাজারের দিকে অগ্রসর হন তারা। এ সময় শিক্ষার্থীদের স্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো এলাকা। এতে বন্ধ থাকে রাজশাহীর সাথে সারা দেশের রেল যোগাযোগ। চট্টগ্রাম নগরী ২ নং গেট সড়ক এলাকায় ঢল নামে কোটা আন্দোলনকারীদের। বিক্ষোভ মিছিলটি নগরীর ১৬ শহর রেল স্টেশন থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিভিন্ন স্লোগান দিয়ে শিক্ষার্থীদের উপর হামলা ও কোটা সংস্কারের দাবি তুলে ধরেন তারা। এ সময় সড়কে সৃষ্টি হয় তীব্র যানজট। একই দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে আন্দোলনকারীরা। বিকেলে আনন্দমোহন কলেজ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে নতুন বাজার হয়ে গাঙ্গিনারপাড় মোড়ে সমাবেশ করে চাকরি প্রার্থীরা। এ সময় কোটা পদ্ধতি সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চালানোর ঘোষণা দেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৪টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করে সড়কের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিক্ষার্থীরা। আমরা প্রশ্ন ফাঁস দ্বারা অবহেলিত হচ্ছি। আমরা জায়গায় জায়গায় যেখানে চাকরি বাজার হচ্ছে, হয় আমরা কোটা দ্বারা অবহেলিত, না হয় সেখানে প্রশ্ন ফাঁস দ্বারা আমরা বঞ্চিত। সারা দেশে ছাত্ররা তাদের
সঠিক নৈতিকতার ভিত্তিতে, চরিত্রের ভিত্তিতে আন্দোলন চালিয়ে যাবে। ততদিন পর্যন্ত কোটার স্থায়ী সমাধান না হবে আমরা রাজপথ ছাড়বো না। সে সাথে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে আন্দোলনরত শিক্ষার্থীরা। শুভশ্রী রায়, নিউজ ডেস্ক, দেশ টিভি। এবারে দেশ বিনোদনের খবর। গান ভালোবাসেন না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন, আর তাই প্রায় সবার কাছে শফিক তুহিন নামটি বেশ পরিচিত। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়ে সুরের মূর্ছনায় মাতিয়ে রেখেছেন সবাইকে। শ্রোতা দর্শকদের আরও কাছে টানতে সম্প্রতি নতুন ব্যান্ড তৈরি করেছেন শফিক তুহিন। নতুন সেই ব্যান্ড সহ বিভিন্ন বিষয়ে সম্প্রতি কথা হয় দেশ টিভির সাথে। সৈয়দ মেহেদী হাসানের ক্যামেরায় আরো জানাচ্ছেন দেবরায় দীপ্ত। সঙ্গীত ভুবনের বেশ পরিচিত মুখ শফিক তুহিন। একাধারে তিনি গীতিকার, সুরকার ও সঙ্গীত শিল্পী। গানের ভুবনের এই মানুষটি 2011 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। সহস্রাধিক গান রচনা এবং 2 শতাধিক গানে সুরারোপ করা শফিক তুহিন সম্প্রতি নিজের ক্যারিয়ারে নতুন পালক যুক্ত করেছেন। এদিকে বাংলাদেশে তার হাত ধরে আরও এক ব্যান্ডের আত্মপ্রকাশ ঘটেছে, যে ব্যান্ডের নাম হ্যালো। নতুন এই ব্যান্ডটি নিয়ে তিনি বলেন, হ্যালো হচ্ছে আমরা সবসময় সবাইকে সম্বোধন করি যে কোনো কিছু বলতে গেলে তো হ্যালো বলতে হয়। সো আমি দেখলাম খুবই একটা কমন ওয়ার্ড এবং খুবই ক্যাচি ওয়ার্ড। সো আমি ওইভাবেই আমার নামকরণ করা, এবং আমাদের মেম্বার হলো আমি সহ 5 জন। এই ব্যান্ড তৈরির উদ্যোগ কেন নিলেন জানতে চাইলে তিনি বলেন, তরুণ অবস্থায় বা আমার স্টুডেন্ট অবস্থায় আমরা ব্যান্ডের গান শুনে অনেক অনুপ্রাণিত হয়েছি, এবং ব্যান্ড সঙ্গীত সবসময় তারুণ্যের উন্মাদনা জায়গায়। ব্যান্ড সঙ্গীত আমাদের বিরহ, আমাদের আনন্দ, আমাদের উচ্ছলতা, দেশপ্রেম বা কোনো বিষয় বস্তুভিত্তিক গান করতে গেলেও আমরা ছোটোবেলা থেকে ব্যান্ডের অনেক গান শুনেছি। ভাবনার নতুন অ্যারেঞ্জমেন্টে ব্যান্ডের গান যেরকম হয় ঠিক ওই ভাবনা থেকেই আমাদের 5 জনের একটা ডিসিশন নেয়। এদিকে এখন অবধি তাদের নতুন এই ব্যান্ড কোনো স্টেজ প্রোগ্রাম না করলেও ইতিমধ্যেই টেলিভিশন প্রোগ্রামে অংশ নিয়েছেন, এমনটি উঠে আসে শফিক তুহিনের কথায়। কয়েকদিন আগেই একটা রক অ্যান্ড রোলস একটা প্রোগ্রাম হয়, খুব জনপ্রিয় প্রোগ্রাম বাংলাদেশ টেলিভিশনে। ওটাতে একটা সোলো 8টা গানের একটা প্রোগ্রাম করেছে। আর বাইরের শোগুলো যেহেতু আমরা ব্যান্ডটা ফর্ম করেছি, আমরা নিজেদের কিছু গান করার একটা আয়োজনে আছে। এগুলো শেষ হলে একটা একটা করে গানগুলো আমরা নিশ্চয়ই গাইব। একটি ব্যান্ড কিংবা একজন শিল্পীর মৌলিক গান সবচেয়ে বড় পরিচয়ের জায়গা। সেই বাস্তবতায় এখনও হ্যালো ব্যান্ডটির কোনো মৌলিক গান আসেনি, তবে খুব দ্রুতই মৌলিক গান নিয়ে আসছেন তারা, এমনটি জানান শফিক তুহিন। আমরা একটা গান রেকর্ড করার জন্য অলরেডি চেষ্টা করছি বড় ভিডিও আকারে। আমাদের হ্যালো ব্যান্ড নিয়ে আমরা মানে এই নামকরণে আমরা ব্যান্ডের একটা গান রিলিজ করতে যাবো সামনে। 2011 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি। সেই পুরস্কারে কি ক্যারিয়ারে অনেকটা দূর এগিয়ে নিয়েছে। মানে অ্যাওয়ার্ডের জন্য গান লিখিনি, অ্যাওয়ার্ড পেয়েছি, সেটা একটা বড় প্রাপ্তি। একটা জাতীয় স্বীকৃতি পেলে তো অনেক ভালো লাগার। কিন্তু আমি যে অসংখ্য মানুষের ভালোবাসা পেয়েছি, আমি নিজে গান গেয়ে বা আমার কোনো গানের লেখা বা সুরে লাস্ট বলবো যে ইমরানের বলতে চেয়ে মনে হয়, এই গানটা যখন লিখেছিলাম আমরা তো নিজেরাও জানি না যে এত জনপ্রিয় হবে। তো গানগুলো যখন জনপ্রিয় হয়, মানুষের কাছে পৌঁছে যায় দেশ থেকে বিদেশে। এই গানটা আসলে পৃথিবীর অনেক দেশের মানুষ এটা কভার করে গিয়েছে। তো মিউজিকটা মানে সঙ্গীতের এমন একটা শক্তি যেটা একেবারে ভাইরাসের মতো যে কোনো জায়গায় ছড়িয়ে পড়তে পারে। ভালো লাগাটা সেটা একটা বড় শক্তি। সো এই ভালো লাগাটাই আমার কাছে বড় অ্যাওয়ার্ড। শ্রোতাদের এমন ভালোবাসা নিয়েই সঙ্গীতের সঙ্গেই বেঁচে থাকতে চান শফিক তুহিন। দেবরায় দীপ্ত, দেশ টিভি। করোনার সময় স্থবির হয়ে পড়ে চলচ্চিত্র ইন্ডাস্ট্রি। এখনও আটকে আছে সেই সময়ের বেশ কিছু সিনেমা। অবশেষে এবছর আগস্টে মুক্তি পাচ্ছে নন্দিনী ও ডাইরেক্ট অ্যাকশন শিরোনামে 2টি সিনেমা। কলকাতার ইন্দ্রনীল সেনগুপ্ত ও ঢাকার নাজিরা মৌকে নিয়ে নন্দিনীর সিনেমা বানিয়েছেন বাংলাদেশের পরিচালক সোয়াইবুর রহমান রাসেল। আর সাদিক সিদ্দিকের পরিচালনায় ডাইরেক্ট অ্যাকশন সিনেমার মাধ্যমে দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরেছেন আমিন খান ও সাদিকা পারভিন পপি। বিস্তারিত জানাচ্ছেন ARM সাদাত।
2019 সালে আমিন খান ও সাদিকা পারভিন পপিকে নিয়ে সাহসী যোদ্ধা নামে সিনেমার শুটিং শুরু করেছিলেন সাদেক সিদ্দিকী। সে বছরের শেষ দিকে শুটিং শেষ হলেও করোনার কারণে মুক্তির প্রক্রিয়া স্থগিত হয়ে যায়। এরপর 2021 সালে ডাইরেক্ট অ্যাকশন নামে সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেলেও মুক্তি পায়নি সিনেমাটি। অবশেষে এবছরের আগস্টে সিনেমাটি মুক্তি পাচ্ছে বলে জানান পরিচালক সাদেক সিদ্দিকী। সমাজের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের গল্প নিয়ে নির্মিত হয়েছে ডাইরেক্ট অ্যাকশন। সিনেমায় একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন পপি। তবে আমিন খানের চরিত্রটি পরিষ্কার করেননি নির্মাতা, শুধু জানিয়েছেন আমিন খানের চরিত্রে অনেক টুইস্ট আছে। ডাইরেক্ট অ্যাকশন সিনেমায় আরো অভিনয় করেছেন ইমন, শিরিন শিলা, অভি, রিপা সহ আরো অনেকে। তোমার প্রিয়জন হিসাবে আমাকে অহংকারী করেছে। এই সিনেমা দিয়ে দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরছেন এক সময়ের ঢাকাই সিনেমার নিয়মিত মুখ আমিন খান ও পপি। বিজ্ঞাপনে আমিন খানের দেখা মিললেও পপির কোনো খোঁজ নেই দীর্ঘদিন। সর্বশেষ 2022 সালে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের সময় কাঞ্চন নিপুণ প্যানেলের সমর্থনে এক ভিডিও বার্তা দেখা গিয়েছিল এই নায়িকাকে। গুঞ্জন আছে বিয়ে করে সংসার জীবনে কৃত হয়েছেন পপি। অন্যদিকে কলকাতার ইন্দ্রনীল সেনগুপ্ত ঢাকার নাজিরা মৌকে নিয়ে একটি সিনেমা বানিয়েছেন বাংলাদেশের পরিচালক সোয়াইবুর রহমান রাসেল। সিনেমাটির নাম নন্দিনী। করোনার আগে শুরু হয়েছিল সিনেমার শুটিং। নানা কারণে সিনেমাটির শুটিং থমকে গেলেও অবশেষে সিনেমাটির শুটিং শেষ বলে জানান পরিচালক। পোস্ট প্রোডাকশনের কাজ প্রায় শেষ। আগস্টের 2 তারিখে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করছেন পরিচালক। পরিতোষ বারোর নরক নন্দিনী উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। ভাগ্যের কাছে বারবার পরাজিত হয়েও হার না মানে এক সংগ্রামী নারীর গল্প নিয়ে নির্মিত সিনেমা নন্দিনী। সিনেমায় নন্দিনীর চরিত্রে দেখা যাবে মৌকে, আর ইন্দ্রনীল হয়েছেন পলাশ, যিনি একজন সাংবাদিক। ইন্দ্রনীল মৌ ছাড়া আরও অভিনয় করেছেন বাংলাদেশের ফজলুর রহমান বাবু, সাইদ বাবু, মুনিরা ইউসুফ মেমি, জয়শ্রীকর জয়া, ইলোরা গহর সহ আরও অনেকে। ARM সাদাত, দেশ টিভি। ঋত্বিক রোশন ভারতের অন্যতম জনপ্রিয় অভিনেতা। সিনেমায় অভিনয়ের পাশাপাশি নাচের জন্য তিনি সমানভাবে জনপ্রিয়। এবার তাকে দেখা যাবে ওয়ার 2 সিনেমায়, যেখানে তিনি মুখ্য অভিনেতা হিসেবে অভিনয় করবেন। এই সিকুয়েলে ঋত্বিকের সঙ্গে যোগ দেবেন জুনিয়র NTR। বিস্তারিত জানাচ্ছেন ফাতেমাতুজ জোহরা। ওয়ারের পর এবার আসছে ওয়ার 2 সিনেমা, আর সেই সিনেমার জন্য দ্বিতীয় শিডিউলে শুটিং শুরু করেছেন ঋত্বিক রোশন। আর ওয়ার 2 হতে যাচ্ছে একেবারে ননস্টপ অ্যাকশন ধাঁচের সিনেমা। এবারের শুটিংয়ে ঋত্বিক এবং জুনিয়র NTR এর অ্যাকশন দৃশ্যগুলো শুট করা হবে। আপাতত ঋত্বিক শুটিং শুরু করলেও জুনিয়র NTR শীঘ্রই শুটিংয়ে জয়েন করবেন। ওয়ার সিনেমাটি 2019 সালে মুক্তি পেয়েছিল। ঋত্বিকের সঙ্গে বেশ ভালো রসায়ন জমিয়েছিলেন টাইগার শ্রফ। সেই সিনেমার পরিচালনা করেছিলেন সিদ্ধার্থ আনন্দ, প্রযোজনায় ছিলেন আদিত্য চোপড়া। খালিদ কবি মেরা স্টুডেন্ট হুয়া করতা থা। এদিকে ওয়ার 2 সিনেমাটি যশ রাজ স্পাইভার্সের 6ষ্ঠ সিনেমা হতে চলেছে। এর আগে এক থা টাইগার, টাইগার জিন্দা হে, টাইগার 3, পাঠান, ওয়ার এছাড়া প্রথম মহিলা কেন্দ্রিক স্পাই সিনেমা আসছে। কাহনা পিয়ার হে সিনেমায় প্রথম ঋত্বিককে প্রধান চরিত্রে দেখা গিয়েছে। সেই সিনেমা ছিল সুপার ডুপার হিট। এরপর কাভি খুশি কাভি গাম, কোই মিল গায়া, জাদু, জিন্দেগি না মিলেগি দুবারা এরকম অসংখ্য সিনেমা উপহার দিয়েছে দর্শকদের। অভিনয়ের পাশাপাশি তিনি নৃত্যশিল্পী হিসেবেও বেশ খ্যাতি অর্জন করেছেন। তারকাদের মধ্যে ঋত্বিক রোশন সবচেয়ে খ্যাতি অর্জন করেছেন। তিনি প্রথম অভিনেতা হিসেবে একই বছরে শ্রেষ্ঠ অভিনেতা ও শ্রেষ্ঠ নবাগত অভিনেতা বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন। 2012 সালে তার আয় ও জনপ্রিয়তার ভিত্তিতে ফোর্বস সাময়িকীর 100 ভারতীয় তারকার তালিকায় তার নাম উঠে আসে। এছাড়া 2019 সালে যুক্তরাষ্ট্র ভিত্তিক এজেন্সির জরিপে তিনি বিশ্বের সবচেয়ে হ্যান্ডসাম পুরুষ হিসেবে খ্যাতি অর্জন করেন। ফাতেমাতুজ জোহরা, দেশ টিভি। কাঙ্গনা রানাউত নামটি যেন বিতর্কের এপিঠ ওপিঠ। তাকে ঘিরে এক বিতর্কের শেষ কাটতে না কাটতেই শুরু হয় আরেক বিতর্ক। কিন্তু যত বিতর্কই হোক, তাতে অভিনেত্রীর সংসদ সদস্যের থোড়াই কেয়ার। আর তাই বেফাস কথায় আবারও সমালোচনার কেন্দ্রে কঙ্গনা। বিস্তারিত জানাচ্ছেন দেবরায় দীপ্ত।
কঙ্গনা নামটি শুনলেই অনেকের মাথায় আসে তাকে ঘিরে আবর্তিত হওয়া অজস্র আলোচনা ও সমালোচনার কথা। সম্প্রতি তিনি আলোচনায় ছিলেন নির্বাচন, এয়ারপোর্টের চরকাণ্ড, সেই সঙ্গে এমার্জেন্সি সিনেমা নিয়ে। অনেকেই ভাবছিলেন এই বছর প্রথমবার লোকসভা নির্বাচনে হিমাচল প্রদেশের মান্ডি কেন্দ্র থেকে বিজেপির সাংসদ হওয়ার পর বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত হয়তো বিতর্কিত কর্মকাণ্ডে নিজের নাম তেমন আর জড়াবেন না, কিন্তু সেই ধারণা ভুল প্রমাণ করে আবারও বিতর্কের জন্ম দিয়েছেন তিনি। তার নেওয়া নতুন একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে বিতর্কের ঝড় বইছে। সেই বিতর্কে সমালোচনার তীরে বেশ ভালোভাবেই বিদ্ধ হয়েছেন তিনি। বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াতের নির্বাচিত এলাকা মান্ডির কাউকে তার সঙ্গে দেখা করতে হলে আধার কার্ড লাগবে। হ্যাঁ, ঠিকই শুনছেন, সাধারণ মানুষের সঙ্গে দেখা করার শর্ত হিসেবে কঙ্গনা রানাওয়াত ঘোষণা করেছেন তার সঙ্গে দেখা করতে হলে অবশ্যই আইডি কার্ড আনতে হবে। কোনো সমস্যা নেই, কঙ্গনার কাছে আসতেই পারেন সাধারণ মানুষ, কিন্তু সঙ্গে করে আধার কার্ড এবং কি কারণে দেখা করতে চাইছেন তার বিশদ বিবরণ লিখে আনতে হবে কাগজে। মহাভারত কা দুসরা নাম হ্যায় জয়া। তিনি যুক্তি দিয়েছেন হিমাচলে প্রচুর পর্যটক আসেন, ফলে কে কোন রাজ্যের মানুষ তা বোঝা মুশকিল হয়। সাধারণ মানুষের সমস্যা দ্রুত সমাধান করার জন্যই তিনি এই শর্ত আরোপ করেছেন। কঙ্গনা আরও জানিয়েছেন তার সঙ্গে যে কেউ দেখা করতে চাইলে আইডি কার্ডের সঙ্গে দেখা করার কারণ লিখিতভাবে আনতে হবে। কঙ্গনার এই নতুন শর্ত নিয়ে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকেই তার এই সিদ্ধান্তকে সমর্থন করছেন, আবার অনেকেই সমালোচনা করছেন। তবে কঙ্গনা তার সিদ্ধান্তে এখনও অনড় রয়েছেন। এদিকে গত মাসের 25শে জুন কঙ্গনার নতুন সিনেমা এমার্জেন্সি এর পোস্টার প্রকাশ করা হয়। সেই পোস্টারে দেখা যায় কাঁচা পাকা চুলে চশমা চোখে কঙ্গনা ক্যামেরা থেকে দৃষ্টি সরিয়ে রেখেছেন। এমার্জেন্সি সিনেমায় তিনি দর্শকের সামনে হাজির হবেন ভারতের প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে। অভিনয়ের পাশাপাশি সিনেমাটির পরিচালক ও প্রযোজকও তিনি। চলতি বছরের 6 সেপ্টেম্বর সিনেমাটি মুক্তি পাবার কথা রয়েছে। দেবরায় দীপ্ত, দেশ টিভি। এই ছিল এখনকার সংবাদ রাত। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।